তুমি কি মমতাদির পায়ে গিয়ে আত্মসমর্পণ করলে? তুমি কি শুধু প্রাসঙ্গিক থাকতে চাও, শুধু খবরে থাকতে চাও? আমি কিন্তু 2 বা 3 এই স্লটটার আমি প্লেয়ার। বিজেপিতে যদি আমায় যেতে হয় পশ্চিমবঙ্গের কারুর হাত ধরে যেতে হবে। তৃণমূলে সেই আলোচনার খোলামেলা পরিবেশ নেই, সেই গণতান্ত্রিক মূলত হোয়াটসঅ্যাপের পরিবেশ আছে। হনুমানের যে আগুন দিলে তো হনুমান লম্ফজম্প করবে, তো স্বাভাবিক। কেউ যদি বলেন যে তুমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঈর্ষান্বিত, তুমি খুব রাগ করবে? কেন ঈর্ষান্বিত? ওরকম সুন্দরী ফিল্ম স্টার বউ বলে? বাংলা ভাষায় তো একটা অদ্ভুত শব্দ তৈরি হয়েছে দেখি, চোর কুনাল। তুমি তৃণমূল ছাড়বে না? না। তুমি অন্য কোনো দলে যাবে না? না। আর এত দরকার নেই। দিদিমণি যদি আমার একটা খবর পাঠায়, কুনাল তুমি চলে যাও, আমি তোমায় চাইছি না, আমি এমনি চলে যাবো। অদিতদা আমার দলকে অ্যাটাক করে, সেই জন্যই আমি করি। কোথাও একটা আমার কষ্ট। কুনাল ঘোষের আরেকবার কামব্যাক হবে? আমি কোথাও গেছি বলে আমি মনে করছি না, ফলে কামব্যাক প্রশ্নটা অ্যাপ্লিকেবল নয়। কুনাল ঘোষ একা বেঁচে থাকতে শিখে গেছে কিন্তু। নমস্কার, আনন্দবাজার অনলাইনে দিল্লি বাড়ির লড়াই মুখোমুখি। এই পর্বে আনন্দবাজার অনলাইনের অতিথি কুনাল ঘোষ, যিনি দিল্লি বাড়ির ভোটের লড়াইয়ে সরাসরি নেই, কিন্তু ঝপ করে সেই লড়াইয়ে আপাতত সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে পড়েছেন। কুনাল, স্বাগত, নমস্কার। নমস্কার। আমি তোমায় তুমি বলি 100 বার। বন্ধু, পেশাগত 100 বন্ধু বার হিসেবে। আমার একটা কথা তোমাকে নিয়ে খুব মনে হয়, নিজেকে তুমি সবসময় তো প্রাসঙ্গিক রাখো কি করে? কুনাল ঘোষ সবসময় খবরে, ভালো কারণে হোক বা মন্দ কারণে হোক। আমি এটা বলার আগে বলি, আজকে আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা। আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে জড়িত, প্রিন্ট, টেলিভিশন, পরে অনলাইন। কিন্তু আজ বিশিষ্ট সাংবাদিক, আমি যখন পলিটিক্যাল বিট করতাম, যাকে একমাত্র কম্পিটিটর বলে মনে করেছি, বাংলা ভাষা এবং তথ্য দুটোর মিশ্রণ, পরবর্তীকালে সম্পাদনার দায়িত্বে আমি জীবনে প্রথম ক্যামেরায় তার প্রশ্নের মুখোমুখি হচ্ছে। এটা আমার জীবনে একটা অত্যন্ত রোমাঞ্চকর অভিজ্ঞতা। কুনাল, এটা বলো না, আমিও তোমায় খুব ভয় পেতাম যখন আমরা একসঙ্গে বিট করতাম, কিন্তু এটা পারস্পরিক পৃষ্ঠপোষক উন্নয়ন সমিতিতে না যাওয়াই ভালো। কিন্তু হাউ ডু ইউ অলওয়েজ কিপ ইউর সেলফ রেলেভেন্ট? সবসময় এত প্রাসঙ্গিক থাকো কি করে? এটা বুঝতে পারি না, এটা ঘটনাচক্রে হয়ে যায়। কারণ যে ঘটনাগুলো ঘটে, আমি আমার মতো করে রেসপন্ড করার চেষ্টা করি, বা কোথাও না কোথাও আমার কিছু ভূমিকা থাকে, আমি সেই ভূমিকা পালন করার চেষ্টা করি, অথবা ভূমিকা থেকে সরে আসার চেষ্টা করি। যেটাই করতে যাই সেটা পাকে চক্রে গিয়ে একটা পরিস্থিতিতে পড়ে যায়। এর বাইরে ভেবেচিন্তে কিছু করা হয় না। সত্যি কি ভেবেচিন্তে কিছু করার নয়? তুমি তো একজন রাজনীতিক, তুমি সাংবাদিক তো বটেই, সাংবাদিকতা তোমার স্কিল নিয়ে কোনো সন্দেহ নেই। রাজনীতিক হিসেবে তুমি তো একটা তোমার একটা রাজনৈতিক সত্তাও রয়েছে। তুমি কি চাও? তুমি কি শুধু প্রাসঙ্গিক থাকতে চাও, শুধু খবরে থাকতে চাও? না, তা কেন? আমি পারফর্ম করতে চাই, আমি সম্মানজনকভাবে পারফর্ম করতে চাই। আমি আপ্রাণ চেষ্টা করি, পার্টি যে দায়িত্ব দেয়, যতদিন আমি হাসি মুখে মুখপাত্রর দায়িত্ব পালন করেছি, বা সাংগঠনিক দায়িত্ব, কোথাও জনসভা, বা এমন কিছু যা চোখের সামনে দেখা যায় না, হয়তো অনেক সাংগঠনিক কাজ থাকে, আমি পারফর্ম করতে চাই। আমি চাই আমি দূরের কোনো জেলায় গেলেও আমার কোনো কলিগ যে সেই এলাকায় হয়তো গ্রামের মধ্যে গিয়ে দেয়াল লিখছে, বুথ এজেন্ট লড়াই করছে, সে আমার সঙ্গে দাঁড়িয়ে একটা সেলফি তুলে বলবে, দাদা আপনি খুব ভালো লড়ে যান, খুব ভালো লাগে। এটা একটা পরম প্রাপ্তি, এগুলো আমি চাই। রাজ্য রাজনীতিতে তোমার কামব্যাক ঈর্ষণীয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে রাজ্য রাজনীতিতে তোমার যে কামব্যাক, সেটা ক্রিকেট মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কামব্যাকের চেয়ে কোনো অংশে কম নয়। যে নেত্রীর বিরুদ্ধে তুমি একসময় গলা ফাটিয়েছ, তুমি ফিরে এসে সেই দলের রাজ্য সম্পাদক হয়ে বসেছ, মুখপাত্র হয়েছ। এটা হলো কি করে? তার কারণ আমি সঠিক পথে ছিলাম, এবং আমি আনুগত্যটার প্রমাণ দিতে চেয়েছিলাম যে কেউ বা কারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। কিন্তু এই যে তুমি অজস্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখবে বা ইউটিউব দেখবে, আমি অমুক বলছি, পুলিশ আমায় বাধা দিচ্ছে, যেদিন যে মাসে যে তারিখে এই ঘটনা ঘটছে সেই মাসেও আমি কিন্তু দলকে চাঁদা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক। সেটা তোমার একটা রাজনৈতিক চাল হতে পারে, চাল নয় যে আমি ভালো আছি এদিকে, কিন্তু আমি এটাও করছি না। ওটা সেটা যে যেভাবে নেবে, আমি যেটাই করেছি প্রকাশ্যে করেছি, যাতে মানুষের মধ্যে কোনো স্বচ্ছতার অভাব না থাকে। আমি কোনো গোপন হিডেন এজেন্ডা রেখে কিছু করিনি। ফলে এরপরও আমি তো দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি,
1993 সালের 21শে জুলাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা হচ্ছে, 13টি লাশ পড়ে রয়েছে, তোমার গাড়িতে তুলে ওনাকে হাসপাতালে নিয়ে গেছিল অন্য একটি দৈনিক পত্রিকায়, তখন আমি পুলিশের গাড়ি থেকে বার করে তুলে সেই ভরা বামফ্রন্ট জমানায় মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে ভর্তি করাতে নিয়ে গেছি। পরবর্তীকালে প্রত্যক্ষ রাজনীতিতে আসা, পরবর্তীকালে রাজ্যসভায় উনি আমায় পাঠিয়েছেন, পরিবর্তনের আন্দোলন ইত্যাদি। তারপরে একটা ঘটনা, আমার স্বর্গ নরক সব দেখা। আমার তারপরে মনে হয়েছিল, দেখো, ক্ষোভ থাকলে বসে যাওয়া, চলে যাওয়া বা শিবির বদল করা, এর বাইরেও তো একটা জিনিস থাকতে পারে যে আমার মনে কোনো খাদ ছিল না, এইটা আমারও একটা পরিবার, আমি সেখানেই থাকবো, এটা দেখি না হয় কি না। কুণাল, এই দুটো একেবারে এক্সট্রিম, মানে তুমি একটা এক্সট্রিমে বেশ কিছু সময় দাঁড়িয়ে আছো, সেখান থেকে তুমি আরেকটা এক্সট্রিমে চলে গেলে, মানে নেতিবাচক তুঙ্গ জায়গাটা থেকে ইতিবাচক তুঙ্গ জায়গাটা, এই ট্রান্সফরমেশনটা কি করে করলে? মানে এটা কার পক্ষে সম্ভব কি করে? ট্রান্সফরমেশন মানে আমি সবসময় নিজেকে অন্তর থেকে কোনো দ্বিচারিতা না রেখে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী ভেবেছি, একজন সৈনিক ভেবেছি। কারণ এই চারপাশে আমাদের যে মহলটা আছে, অর্থাৎ পরিবেশ পরিস্থিতি, তাদের কাছ থেকে আমি যা সাড়া সম্মান পেয়েছি, আমার মতো তো সেই অর্থে তো আমি ডাকসাইটে নেতা নই, কিন্তু তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন, আমি চেয়েছি সেইখানে আমার একটা বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা থাকুক, এবং সেটা একটা অত্যন্ত সম্মানজনক জায়গায়। মমতাদিকে কনভিন্স করলে কি করে যে এই যে আমি আপনাকে বলেছি সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি, এটা আসলে অন্য কুণাল ঘোষ, এই কুণাল ঘোষটা অন্য, এই কনভিন্সিং পাওয়ারটা তুমি কি করে ব্যবহার করলে? তার দুটো কারণ আছে। আমার দিক থেকে আমার মনে হয়েছে যেটা কারণ, সেটা হচ্ছে সেই সময়টা আমি বন্দি, সবসময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা সম্ভব হতো না। তাহলে আমার বন্ধুরা, আমার মা বা আমার ঘনিষ্ঠ মহল যেখানে যেখানে ছুটে যেতেন, তারা যে যে ইনপুট দিতেন, সেগুলো বন্দি অবস্থায় আমার কাছে পৌঁছতো, সেখান থেকে আমার একটা রিয়াকশান হতো। পরবর্তীকালে যখন আরও তথ্য এসেছে বা জামিনের পর আমি সেই লোকগুলোর আরও চরিত্র জানতে পেরেছি, তখন হয়তো আমি দেখেছি যে কোথাও একটা আরও কিছু এদিক ওদিক হয়ে ঘটে রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার দিদির প্রতি ব্যক্তিগত আস্থাটা অব্যাহত ছিল। আবার দিদিও কোথাও একটা দেখেছেন এই ছেলেটা ঠিক ছিল, দশচক্রে ভূত করা হয়েছে এবং আমাকে ভুল বোঝানো হয়েছিল, এবং ও কিন্তু ঠিক ছিল, ওর ওপর অত্যাচার হয়েছে। আমি সরাসরি জিজ্ঞাসা করি কুণাল, তুমি কি মমতাদির পায়ে গিয়ে আত্মসমর্পণ করলে? দেখো, প্রশ্নটা খুবই ভালো। এখন তুমি যদি আমাকে ব্যক্তি কুণাল ঘোষকে বলো, আমি বলবো আত্মসমর্পণের কোনো প্রশ্ন নেই। আমি যে বাড়িতে ছিলাম, যে লিডারের কাছে ছিলাম, আমি সেই লিডারের কাছেই তার প্রতি আস্থা জানিয়ে আমার যাত্রা কন্টিনিউ করেছি, শ্রদ্ধা সম্মান সহ, এবং আমারও আত্মসম্মান বজায় রেখে। আবার তুমি যদি বলো যে মমতাদির সঙ্গে আমার একটা আত্মিক সম্পর্ক ছিল, দিদি এবং এমন কিছু মুহূর্ত আমি জীবনে পেয়েছি ওইরকম একজন তারকার কাছ থেকে, যেটা স্মরণীয় আমার কাছে, সেক্ষেত্রে তুমি যদি বলো তার কাছেই আত্মসমর্পণ করে থাকা, তার মধ্যেও আমি কোনো গ্লানি নেই। ফলে আমি যেটাই করেছি নিঃস্বার্থভাবে করেছি, নিঃশর্তভাবে করেছি এবং স্বচ্ছভাবে করেছি। সেই তুমি আবার এমন কাণ্ড করে বসেছো যার ফলে দল কখনো তোমায় ডেকে সেন্সার করেছে, কখনো কথা বলেছে, দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে, এবার তো তোমার পদটাই চলে গেল। কুণাল ঘোষ কি রাজ্য রাজনীতির কালিদাস, যে ডালে বসে থাকে সেই ডালটাই বারবার কাটে? কেন এটা হয় বারবার? আরে বারবার কেন হয়, কিছু ঘটনা ঘটে যায়, সেই কারণেই তো আমি মাসখানেক আগে বা মাস দেড়েক আগে মুখপাত্র বা সাধারণ সম্পাদক পদ থেকে আমাকে অব্যাহতি দেওয়ার জন্য আমি দলকে বলেছিলাম, টুইট করেছিলাম, এক্স স্যান্ডেল থেকে মুছে ফেলেছিলাম পরিচয়। ফলে আমাকে অব্যাহতি যে দেয়া হয়েছে, সেটা তো আমি তার আগেই নিজের পরিচয় মুছে ফেলেছি। অনিন্দ, বিষয়টা এরকম, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল থাকতে চাই, কিন্তু মুখপাত্র থাকতে গেলে বা সাধারণ সম্পাদক থাকতে গেলে, মূলত মুখপাত্র থাকতে গেলে এমন কিছু কাজ, এমন কিছু কথা বলতে আমি বাধ্য, সেই চেয়ারটায় বসে। কিছু কিছু ক্ষেত্রে আমার অসুবিধা হচ্ছিল, আবার আমি সেই চেয়ারে বসে থাকলে আমার সেটা বলা কর্তব্য। আবার দলে থাকতে গেলে, দলের দায়িত্বে থাকতে গেলে তোমাকে দলের ভালোও নিতে হবে, খারাপও নিতে হবে। তুমি কিন্তু দলের ভালোটার সময় আমি গ্ল্যামারাস নেতা, আর খারাপের সময় আমি যাত্রাপালার বিবেক, এটা হয় না। কিন্তু যদি তুমি দেখো যে বারবার বারবার একটা জায়গায় ভুল হয়ে চলেছে এবং তাতে দলের ক্ষতি হচ্ছে, এবং সেই জায়গাটা বললেও কোনো সংশোধন হচ্ছে না, সেক্ষেত্রে তোমার একটু প্রকাশ্যে দু একটা কথা বেরিয়ে যাবে।
এবং সেক্ষেত্রে আমারও অস্বস্তি, দলেরও অস্বস্তি। আমি এই জায়গাটা আমাকেও রাখতে চাই না, দলকেও মুক্তি দিতে চাই। আমি ছোট ছোট 2-4টি উদাহরণ দিই। ধরো সজল ঘোষের বাড়ি পুলিশের অ্যাকশন, আমি বারবার বলেছি সজলকে দলে রাখা উচিত। সজল আজকে আমার সমালোচনা করে, কিন্তু আমার ভ্রাতৃর সময় আমি ওকে যথেষ্ট মদত করতাম, সবাই জানে ওর সঙ্গে আমার কী রিলেশন। আমি বলেছিলাম ওকে দলের পদ দেয়া হোক, জায়গা দেওয়া হোক, এবং ওই ওয়ার্ডে কাউন্সিলরের টিকিট দেওয়া হোক। ও যখন পাচ্ছে না, তখনও আমি শেষ চেষ্টা করে আমার শীর্ষ নেতাকে বলে সুব্রত বক্সির কাছে আমি সজলকে নিয়ে গেছিলাম, 1:1। সুব্রত বক্সি, সজল ঘোষ, আমি ছিলাম, আমি নিয়ে গেছিলাম। কিন্তু আমাদের দলের কোনো কোনো অংশ ওকে রাজনীতি করতে দেয়নি, পলিটিক্যাল ছেলে, স্পেস চেয়েছে। ওর বাড়ির দরজাটা পুলিশের ওইভাবে পতাঘাত করে ভাঙা, এতগুলো টিভি ক্যামেরার সামনে। আরে ভাই, অ্যারেস্ট করার হলে ভোর রাতে গিয়ে অ্যারেস্ট করো, দুপুরবেলা অ্যারেস্ট করো। এই যে কাণ্ডজ্ঞানহীন কাজ, এতে তো সজলকে আমাদের উল্টো দিকে পাঠানো হলো, উল্টো দিকে পাঠিয়ে হিরো তৈরি করা হলো, উল্টে সেই সিটটা হারলো তৃণমূল। এবার আমি মুখপাত্র ছিলাম সেই সময়ও, আমি নিন্দা করেছি এই পুলিশ অ্যাকশনের। এবার তুমি যদি বলো তুমি প্রাসঙ্গিক ছিলে, প্রাসঙ্গিক। তুমি যদি বলো যে আমি দলকে ভুলটা সংশোধন করাতে চেয়েছি, আমি সংশোধন করতে চেয়েছি। আমি চোখের ওপর দেখতে পাচ্ছি ভুল কাজ হচ্ছে, ওইভাবে একটা পলিটিক্যাল ছেলের বাড়ি দরজা ভাঙা যায় না, এবং ওই জায়গাটা হাতছাড়া। তাহলে ওই এলাকার নেতা নেত্রীরা কী করলো? তাকে দল থেকে তাড়ালো, অন্য দলের নেতা করলো, সিটটাও গেল। তার এলাকায় তার পুজো উদ্বোধন করলো অমিত শাহ। মধ্য কলকাতা অমিত শাহর পা রাখার জায়গা ছিল না। এটা তুমি যদি বলো কুণাল ঘোষ ভুল করেছে, দল বিরোধী। যেদিন ভোর রাতে কৌস্তব বাগচির বাড়ি পুলিশ গেছিল, আমি টুইট করেছিলাম অন্যায় হয়েছে। আমার তখন পা ভাঙা, আমি হাসপাতালে বসে, আমার গা রিরি করছে। আর একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে অপোজিশনের। এই জায়গাগুলো, এই একটা আবেগ কাজ করে কোথাও, নিশ্চয়ই করে। এত কান্না, এত চোখের জল, কিন্তু তোমার স্নায়ু তো ইস্পাতের মতো বন্ধু। তোমার জীবনে এত টানা পড়েন, এত ওঠা পড়া, তারপরেও এই আবেগতাড়িত তুমি হতে পারো। আমি তো মানুষ, আমি রক্ত মাংসের মানুষ, আবেগ তো থাকবেই। আর জীবন শিখিয়ে দিয়েছে চলার পথে যখন কোণঠাসাতম পর্যায়ে পৌঁছবো অনিন্দ, অন্ধকারতম জায়গায়, আমি জানি আমি যদি সোজা হয়ে থাকতে পারি, রূপলি রেখাটা সামনে অপেক্ষা করছে। জেল জীবন আমার কলঙ্কের, আমার যন্ত্রণার, কিন্তু জেলে বসে লেখা আমার রানী সাহেবা উপন্যাস আজ এই আনন্দবাজার হাউসের অন্যতম জনপ্রিয় পত্রিকা পুজো সংখ্যা পত্রিকায় ছাপা হয়েছে। আনন্দ পাবলিশার্স বই করে বেরিয়েছে। বাড়িতে বসে লিখলে আমার এত তৃপ্তি হতো না, কারণ ওটা আমি প্রেসিডেন্সি জেলে সেলে বসে লিখেছিলাম। আমার একটা কথা মনে হয় কুণাল, তোমাকে নিয়ে, কারেক্ট মি ইফ আই এম রং, তোমার কি অথরিটি কমপ্লায়েন্স নিয়ে কোনো সমস্যা আছে? মানে নেতৃত্ব মানতে অনিয়া, মানে সকলের নেতৃত্ব মানতে অনিয়া। আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি কি খুব বেশি নিজস্বতায় আক্রান্ত? আমি 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 সব আমি। আমার একটা সমস্যা আছে, আমি জানি আমি কখনো নিজেকে 1 নম্বর ধরি না। আমি একটা ভয়ঙ্কর নাম্বার 2-র জন্য ফিট, বা নাম্বার 3-র জন্য ফিট। এই নাম্বার 3টাও আমার জিজ্ঞাসা আছে, আমি আসবো, বলো। মানে আমি যে কোনো শিবিরে, কর্মক্ষেত্রে যে লিডার বা 1 নম্বর যিনি থাকবেন, তিনি আমার উপর আস্থা রাখবেন, আমায় বিশ্বাস করবেন। আমি প্রাণ উজাড় করে, রক্ত উজাড় করে যা করি, দিনের শেষে আমি তার পায়ের কাছে এনে ফেলে দেবো। আমার যাবতীয় কানেকশান, যাবতীয় লড়াই। আমি 1 নম্বরের জন্য ফিট নই, আমি কিন্তু 2 বা 3 এই স্লটটার আমি প্লেয়ার। ফলে সেই জায়গায় বিরাট কোহলি 3 নম্বরে ব্যাট করতে নামে। আর আমি তো যখন আমি ক্রিকেট খেলেছি, তখনও তো আমি 9 ওপেন করেছি, পরবর্তীকালে আমি 3 নম্বরটাই খেলেছি। আরে প্রতিদিনের সঙ্গে বিখ্যাত আনন্দবাজারের ক্রিকেট ম্যাচ প্রতিদিন জিতেছিল, 1 ডাউন কিন্তু কুণাল ঘোষ প্রতিদিন। আমি তখন দিল্লিতে ছিলাম, আমি ছিলাম, হারাতে পারিনি। ফলে আমি জানি আমি 1 নম্বর জায়গা বা অমুক, আমি সেটা লক্ষ্য করে কখনো খেলি না। আমি রাজনীতি করছি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তারপর আছি। ফলে তুমি যদি বলো যে হ্যাঁ তুমি নিজেকে 117তম জায়গায় মানিয়ে নিতে পারবে কিনা, আমি পারবো না। আমি মৃত সৈনিকের ভূমিকায় অভিনয় করবো না। Which actually brings me to my next question, কুণাল। কুণাল ঘোষ কি অবচেতনে নিজেকে তৃণমূলের 3 নম্বর বলে ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরেই? না, আমি সেরমভাবে ভাবি না। এই জায়গাটা চিরস্থায়ী নয়, কিছু কিছু কাজ থাকে।
ধরো এই কাজটা তোমাকে ওই জায়গায় গিয়ে এইটা বলতে হবে বা করতে হবে, ওই জায়গাটা আমি হয়তো অপরিহার্য, আবার আর একটা অ্যাসাইনমেন্ট আসবে ওই কাজটা আমি পারবোই না, সেটা আবার আর একজন অপরিহার্য, সেটা আবার আমাকে মানতে হবে। কিন্তু এই বাস্তব জিনিসগুলো একটা খোলামেলাভাবে আলোচনারও একটা পরিসর প্রয়োজন। তৃণমূলে সেই আলোচনার খোলামেলা পরিবেশ নেই, সেই গণতান্ত্রিক, মূলত হোয়াটসঅ্যাপের পরিবেশ আছে, এবং এটা তো অনেকদিন ধরেই আছে। আছে তো, ভালো প্রযুক্তি, তো উন্নততর প্রযুক্তি। তৃণমূলে কি সেই ভেতরে আমরা যেটা বলতাম কংগ্রেস সম্পর্কে আমরা এটা বলি যে কংগ্রেস না থাকলে আমার অসুবিধা হয় না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাকে সুযোগ দেন তার সঙ্গে যোগাযোগ রাখার, অভিষেক সুযোগ দেন, আরও শীর্ষ নেতৃত্বের সঙ্গে। এই ঘটনার পর যোগাযোগ হয়েছে? এ ব্যাপারে আমি কোনো সরাসরি কোনো মন্তব্য করব না। এই একটি প্রশ্নের আমি সরাসরি কোনো মন্তব্য করব না। একটা কথা বলতে পারি, প্রেস রিলিজটা যাওয়ার পর এই দুজনের সঙ্গে আমার কোনো কথা হয়নি। প্রেস রিলিজটা প্রকাশ্যে আসার পর মমতাদি এবং অভিষেকের সঙ্গে আমার কোনো কথা হয়নি। তার মানে দুজনের, তোমাদের দুপক্ষের মধ্যে গো বিটুইনের সঙ্গে কথা হয়েছে, আমি ধরে নিচ্ছি। আমি বলছি তুমি হ্যাঁ বলছো না, কিন্তু তুমি নাও বলছো। আমি বলছি আরে আমি তো দলের লোক, আমার নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তো নিজেকে তাদের বাইরে ভাবছি না। তো সুতরাং আমি শুধু এটুকু বলতে পারি, এদের দুজনের সঙ্গে প্রেস রিলিজ যাওয়ার পর আমার কোনো কথা হয়নি। তুমি কথা বলার চেষ্টা করেছিলে? না। তারা কথা বলার চেষ্টা করেছিলেন? নিশ্চয়ই নয়, তাহলে তো কথা হতো। দুজনের মধ্যে কোনো সেতু আমি জানি না আসলে, কোনো বানর সেনা সেতু বন্ধন? না না, এটা আমি খারাপ অর্থে বললাম না, আমি সেতু বন্ধনের বুঝেছি। আসলে অনেক শুভানুধ্যায়ী আর সকলে আমাকে তৃণমূল পরিবারের মধ্যেই ধরেন, কেউ তৃণমূল পরিবারের শত্রু বলে ধরেন না, দু একজন সাময়িক ভুল বোঝা ছাড়া। তো সুতরাং এই প্রশ্নের আমি কোনো উত্তর দিচ্ছি না। কুণাল, ইউ আর সাচ এ ব্রিলিয়ান্ট টকার, ভীষণ ভালো কথা বলো, তুমি যেমন ভালো লেখো তেমনি ভালো কথা বলো। মানে আই মার্ভেল ওয়েন ইউ সে যে দেব খুব ভালো ছেলে, কিন্তু অমুকে খুব ভালো, তার সঙ্গে আমার খুব ভালো ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু জুতো মেরে গুরুদানটা এত অবলীলায় করো কিভাবে বলো তো? মানে কোন কুণাল ঘোষটা ঠিক? প্রথম বাক্যের কুণাল ঘোষটা ঠিক, না দ্বিতীয় বাক্যের কুণাল ঘোষটা ঠিক? আরে আমারও একটা অংশ ঠিক, আর একটা অংশ নিয়ে প্রশ্ন উঠতে পারে। কুণাল ঘোষ ধরো কেউ বললেন ভালো লেখে, ঠিক, কিন্তু কুণাল ঘোষ বারবার বিতর্কে জড়ায়, সেটাও ঠিক। দেব ভালো ছেলে, জেনুইন ভালো ছেলে, দেবের সঙ্গে কথা বলা যায়, বিনয়ী ছেলে। কিন্তু বস্তুত দেব, তুমি যে চেয়ারে বসে আছো সেখানে বসে তোমার সম্পর্কে খুব দরাজ সার্টিফিকেট দিয়ে গেছে। এবং দেব এত সুন্দর এই আনন্দবাজার অনলাইনের ইন্টারভিউ সাক্ষাৎকারে, আনন্দবাজার দেবদূতের মতো এসে কুণালদা আবির্ভূত হয়েছিল আমার খারাপ সময়। হ্যাঁ, আমি মানে ওর মন থেকে উপকার করার চেষ্টা করেছি, কারণ আমার মনে করি ও ভালো ছেলে। আমি সেই অংশটা আবার আমার ফেসবুক এবং এক্স হ্যান্ডেলে পোস্টও করেছি। আচ্ছা, তোমার সাক্ষাৎকারের সেই অংশটা। থ্যাংক ইউ। এখন আমার প্রশ্ন তো দেব বলে নয়, আমার প্রশ্ন হচ্ছে ধরো মিঠুনদার সঙ্গে আমার অসম্ভব ভালো সম্পর্ক ছিল, মানে শুধু ওইটা নিয়েই একটা এপিসোড হতে পারে, আমি ওর মধ্যে ঢুকছি না, মানে একটা ভয়ঙ্কর ভালো সম্পর্ক। আমরা সবাই জানিও সেটা, যে মিঠুনদা আমার খারাপ সময় আমার পাশে ছিলেন, আবার মিঠুনদার যখন একটু নড়বড়ে অবস্থা তখন ভাইয়ের মতো আমি পাশে দাঁড়িয়েছি। মিঠুনদাকে কেউ কোনোদিন পদ্মশ্রী দেওয়ার চেষ্টা করেনি, প্রণববাবুকে বলে আমি সুপারিশ করিয়েছিলাম, মনে আছে, হয়নি, সেটা আলাদা কথা। প্রণববাবুর হয়ে মিঠুনদাকে প্রচারে, জঙ্গিপুরে প্রচারে নিয়ে যাওয়া, ফেরার সময় মাঝরাত্রিরে মিঠুনদার ঘুম পেয়ে গেছে, আমারও ঘুম পেয়ে গেছে, আর পারছি না বলে একটা ব্যবস্থা কর, একটা হোটেলের ম্যানেজারকে ফোন করলাম হাইওয়ের ধারে, একটা ঘর খুলে দুজনে ঢুকে রাত্রির 1টার সময় একটা বিছানায় দুজনে ঘুমিয়ে পড়লাম, পরদিন সকালে উঠে আবার আমাদের স্বস্তি হলো। এইসব দিন একই শয্যায় সিনেমা সুপারস্টার আর সাংবাদিকতা সুপারস্টার, না সুপারস্টার না, মানে আচ্ছা মেগাস্টার। এবার ধরো মিঠুনদার সঙ্গে তো আমার শত্রুতা নেই। মিঠুনদা দল বদলে বিজেপিতে গেল, 21 সালে মিঠুনদা বাংলায় প্রবেশ করলো তৃণমূলকে হারাবার জন্য। মমতাদিকে অ্যাটাক শুরু হলো, অভিষেককে অ্যাটাক শুরু হলো, আমি মিঠুনদাকে বম্বিং শুরু করলাম। আমার সঙ্গে সম্পর্কটা খারাপ হচ্ছে, কিন্তু মিঠুনদার আমার কোনো লড়াই নেই। এবার দেব মিঠুনদার সঙ্গে সিনেমা করতে আরম্ভ করলো বা ভালো ভালো কথা বলতে আরম্ভ করলো। এইখানে আমার প্রশ্ন পার্টি লাইন নিয়ে, যে সাধারণ পলিটিক্যাল যে কর্মীরা আছে তাদের কাছে কি মেসেজটা যাবে? সে গ্রামে বুথে মারামারি করবে আর আমার ফিল্ম স্টার সুপারস্টার করবে। মমতাদি বলছে
মিঠুন চক্রবর্তী গদ্দার, আর দেব বলছে গদ্দার শব্দটা আমি সমর্থন করি। আই কমপ্লিটলি এগ্রি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড উইথ ইউর পয়েন্ট, কিন্তু কুণাল, দলের সৈনিক হিসেবে বা দলের মুখপাত্র হিসেবে এই বক্তব্যগুলো প্রকাশ্যে বলার আগে তুমি কি দলকে জিজ্ঞাসা করেছিলে? দল সমস্তটাই জানেন। এবার দল যদি ঠিক করে নেন যে সুপারস্টারকে একভাবে দেখা হবে, আর আমি 5 ফুট 11 ইঞ্চিকে একরকম গাইডলাইন, 5 ফুট 3 ইঞ্চি হলে আর এক রকম গাইডলাইন, তো সেই জায়গাটা কিছু বিরক্তি মুখ থেকে বেরিয়ে গেছে। আমি তো ওই জন্যই বলছি কিছু কিছু বিরক্তি বেরিয়ে যাচ্ছে, আমিও নিতে পারছি না, দলও নিতে পারছে না। বেটার এই জায়গাগুলো থেকে আমাকে দূরে রাখা। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উপর তোমার তো গড়গড়ে রাগ কেন বলো তো? আমি এটা কিছুতেই বুঝতে পারি, মানে মনে হয় ওর নাম শুনলেই তোমার ভেতরে একটা এরকম বুড়বুড়ি উঠতে থাকে, মানে একটা প্রেশার কুকার সিচুয়েশন, একটা আগ্নেয়গিরি, একটা লাভা স্রোত বেরিয়ে, কিছুতেই কুণাল আটকাতে পারে না এটাকে। কেন? অরিন্দর একদম সেটা আবার বলবে না সুদীপ দা আমার নেতা, সুদীপ দা আমার, ওই আবার জুতো মেরে গরুদান হবে। কিন্তু সুদীপদার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক। এইটা না একদম মানে এটা প্লিজ হাত জোর করছি, কি ভালো সম্পর্ক গোটা পশ্চিমবঙ্গ জানে। সুদীপদা অত্যন্ত সিনিয়র লোক, নয়নাদি আমাকে নারকেল নাড়ু খাওয়ান। এবার বিষয়টা হচ্ছে এই, সুদীপদার যে, তুমি তো নাড়ু গোপাল হও না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। সুদীপদার যে 2009 সালে দলে ফিরে আসা, সেটাও আমার হাত ধরে, আমি জানি দিল্লিতে তুমি নিয়ে গিয়ে দিদির কাছে। এত রাগ কেন তাহলে সুদীপদার? তার কারণ সুদীপদাকে না প্রচুর সময় দিয়েছে পার্টি, প্রচুর। জেলার চেয়ারম্যান ওকেই করতে হবে, জেলার প্রেসিডেন্ট ওকে করতে হবে, এমপি উনি হবেন। সমস্তটা করার পর উনি এই 10-15 বছরে, মাঝখানের কিছুদিন বাদ দিলে, উনি একটা জেলা কমিটি করবেন না, একটা পার্টি অফিস করবেন না, মানে সাধারণ মানুষ দূরের কথা, পাবলিকের সঙ্গে দেখা করবেন না। যখন উনি লোকসভার সদস্য, আমি রাজ্যসভার সদস্য, এই ভর্তি টর্তির সব মরশুমে স্টুডেন্টদের সব অ্যাটেস্টেশন নিয়ে আমার বাড়িতে এত লোক জমে যেত, ওনাকে পাওয়া যায় না। এই জায়গাটা ওনাকে সুযোগ দিলেও পাওয়া যায় না। মাঝখানে দিদি অভিষেক তাপস রায়কে সভাপতি করলো, গোটা উত্তর কলকাতাটা চাঙ্গা হয়ে গেছিল। হঠাৎ নজরুল মঞ্চে দিদি বললেন, তাপস থেকে ওটা নিয়ে নেওয়া হলো, ওটা আবার সুদীপদাকে দিয়ে দেওয়া হলো। সুদীপদা না আমার কাছে রোজ চাইছে, মানে একটা বয়স্ক লোক চাইছে। এবার দিদি হ্যাজ এভরি রাইট, তৃণমূলে দিদি শেষ কথা। সেই জন্যই তো এবার না এবার কথা হচ্ছে যে আমরা একটা বলেছিলাম যে সুদীপদার বদলে যদি তাপস দা বা ডক্টর শশী পাঁজা, অজিত পাঁজার পুত্রবধূ, দক্ষ মহিলা কখনো পায়নি উত্তর কলকাতা এমপি, তো যাতে প্রার্থী করা যায়, তখন অবধি ডিসপিউট ছিল। যেই মুহূর্তে মমতাদি অভিষেক বলে দিয়েছে না সুদীপ দাই প্রার্থী, সুদীপদার হয়ে নেমে পড়েছি, কোনো প্রবলেম তো ছিল না। আমার নাম দিয়ে হোর্ডিং দিয়েছি, সুদীপদাকে নিয়ে আমি রাস্তায় র্যালি করেছি, তারপর থেকে তো কোনো প্রবলেম ছিল না। সেগুলো তো অপটিক্স, ঔপচারিকতা। সুদীপদা, তুমি কুণাল, তুমি কালকেও বলেছো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অ্যাটাক করে, প্রেস রিলিজের পর, এরপর প্রেস রিলিজটা অকারণ কামায় খোঁচানো হলো। এটা কি সুদীপ বন্দ্যোপাধ্যায় দিয়েছেন? আরে আমার কাছে এক এক রকম খবর, সেটা সত্যি নাও হতে পারে, কিন্তু আমাকে তো সাংবাদিক, সত্যি খবর না জেনে তুমি রিঅ্যাক্ট করবে কেন? আমি কিছু খবর পেয়েছি, তাতে আমার মনে হয়েছে যে আমি তো সুদীপদার হয়ে, তুমি সুদীপদাকে জিজ্ঞাসা করো, আমি সুদীপদার হয়ে এমন একটা র্যালি করালাম, ওই দুপুরবেলা অত লোক দেখে সুদীপদা বলেছে ইউ ক্যান ডু মিরাকেল। তা আমি যখন সুদীপদার হয়ে নেমে পড়েছি, একটা সামান্য একটা অনুষ্ঠান নিয়ে আমাকে কেউ কিছু ডিটেল জানতে চাইলো না, একটা প্রেস রিলিজ দিয়ে দেওয়া হলো। তো হনুমানের লেজে যদি কেউ আগুন দেয়, তো হনুমান কি করবে? তারপর লঙ্কা পুড়িয়ে দেবে তৃণমূলের। আমি অত বড় কথা কিছু বলছি না, আমি শুধু বলছি হনুমানের লেজে আগুন দিলে তো হনুমান লম্পজম্প করবে, তো স্বাভাবিক। কিন্তু হনুমানের লেজের আগুনে তো স্বর্ণলঙ্কা ছাড়খাড় হয়ে যেতে পারে। কুণাল ঘোষ দলের অনুগত সৈনিক, ভোটের এই বাজারে কুণাল ঘোষ যা করছে সেটা সে ভাববে না? আমি শোনো অনিন্দ, এখানে একটা আমি ক্লিয়ার বলে রাখি, এই ভোট তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। এই ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় এই গরমের মধ্যে যা প্রচার করছেন, এই বয়সে অভিষেক যা দৌড়ে বেড়াচ্ছে, যা লোক হচ্ছে, আর এই লক্ষ্মীর ভাণ্ডার আর এই 59 লাখ পরিবারকে 100 দিনের টাকা সুইপ করছে, তৃণমূল 30 থেকে 35টা সিট পাওয়ার জায়গা আছে। এইখানেই হচ্ছে প্রবলেমটা। সবাই জেনে গেছে আমরা জিতছি, ফলে আমাদের ছোটো খাটো ভুল ইস্যুজ, কে প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ থাকলেও লোকে জানে মমতা দিকে দেখে ভোট দেবে। উত্তর কলকাতায় সুদীপদা প্রার্থী নয়,
মমতা বন্দ্যোপাধ্যায়কে আরে সুদীপদাকে পাওয়া যায় না, ঠিক আছে মমতাদির প্রার্থী, এই করে করে সবাই জিতে যায়। কিন্তু এই যে 30-35টা সিটের জায়গা পাওয়ার জায়গায় তৃণমূল আছে, কিন্তু সেখানে কুণাল ঘোষের মনে হলো না যে এই সময়টা পেরিয়ে একটু অন্য সময় কুণাল ঘোষ কেউ নয়, তৃণমূল আজকে যে জানে কুণাল ঘোষ যথেষ্ট কেউ নয়, শুধু কেউ কেটা। তৃণমূল যে জায়গায় আছে আজকে, এরম 100 কুণাল ঘোষ আসবে যাবে, তৃণমূলের যে ঝড় চলছে তাতে কোনো প্রভাব পড়বে না অনিন্দ, তুমি লিখে রেখে দিও। আমার আরেকটা জিনিস খুব মনে হয় কুণাল, কেউ যদি বলেন যে তুমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঈর্ষান্বিত, তুমি খুব রাগ করবে? কেন ঈর্ষান্বিত? ওরকম সুন্দরী ফিল্ম স্টার বউ বলে? তা আমি জানি না, সুদীপদার সাফল্য, এই যে তুমি 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 বারবার বলছো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, কিন্তু দল কিছু করছে না। দেখো, এইটা জায়গাটা একটা ছাড় দিতে হবে যে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিছু কিছু জায়গা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ স্বাধীনতা আছে, তার সঙ্গে যারা ছিল তাদের ক্ষেত্রে কিছু দুর্বলতা দেখিয়ে কিছু বোঝেন মাইনাস পয়েন্ট, কিন্তু তা সত্ত্বেও কিছু ছাড় দিতে হয়। ফলে এটা একমাত্র মমতাদি হ্যাজ ফুল রাইট অ্যান্ড এভরি রাইট টু টেক এনি ডিসিশন রিগার্ডিং তৃণমূল কংগ্রেস। ও সুদীপদা সেই ছাড়ের কোটাটায় পড়ে যায়। সুদীপদা চেয়ারম্যানও রাখবেন, প্রেসিডেন্টও রাখবেন, আচ্ছা তার নিজের একটা মানিজ্যত বলে কিছু নেই? মমতা বন্দ্যোপাধ্যায়কে হোয়াটসঅ্যাপ করবেন আমাকে প্রেসিডেন্ট ফিরিয়ে দাও, এই বয়সে? মমতাদি তো বলেছে, বারবার চেয়েছে, বারবার চেয়েছে, কি বলেছে? সুদীপদার অভ্যাস তো রাত্রেবেলা প্যান প্যান করা হোয়াটসঅ্যাপ করে। আরেকটা জিনিস আমার মনে হয়, তুমি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বারবার মন্তব্য করেছো, আমি সুদীপদাকেও হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলাম যে আমাকে উনি সাক্ষাৎকার দিতে চান নাকি, সুদীপদা রেসপন্ড করেননি, যেটা থেকে আমার মনে হলো সুদীপ কোয়েশ্চেন লিখে দিও, কাশ্মীরে কি হওয়া উচিত। নয়না দাসের সঙ্গে আপনি যখন কাশ্মীরে ঘুরেছিলেন, ট্যাক্সি ড্রাইভাররা কি বলেছিল? অ্যাকচুয়ালি রাশিয়ার ইউক্রেনের যুদ্ধে আমাদের কি ভূমিকা হওয়া উচিত, এই প্রশ্নগুলো রেখে দিয়ে উনি সাক্ষাৎকার দেবেন। আর তুমি যদি এরকম দাও যে কেন 10 বছরে কোনো পার্টি অফিস তৈরি হয়নি, লোকে আপনাকে খুঁজে পায় না, তাহলে তোমায় সাক্ষাৎকার দেবে। এক্স্যাক্টলি, কোনার লোকসভার নেতা, উনি তো জাতীয় পর্যায়ে রাজনীতি নিয়ে। এইবার আমি বলি, খুব ভালো, এক মিনিট বস, তুমি আমায় যে প্রশ্নটা করেছো, আমি বলছি না, আমি যেটা বলছি উনি আমায় কোনো উত্তর দেননি। ঠিক আছে, আমাদের জীবনে তুমি জানো সাংবাদিক হিসেবে এই অভিজ্ঞতা আমাদের সকলের আছে, আমরা কোনো দরজা খুলবে কোনো দরজা খুলবে না, যে দরজা খুলবে না তাতে আমরা বারংবার কলিং বেল বাজাবো, এটা আমাদের কাজ, আমরা কাঠঠোকরার মতো ঠুকরে যাব। কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তোমার বক্তব্য সম্পর্কে বা কারো বক্তব্য সম্পর্কে এই যে একটা সম্পূর্ণ নীরবতা অবলম্বন করেছেন, কোন উত্তরটা দিতেন? এক মিনিট, এটাকে কি এই হিসেবে, এটা কি একজন বড় এবং ধৈর্যশীল রাজনীতিকের লক্ষণ নয় যে আমি কিছু বলবো না, যা বলার দল বলবে, যা করার দল করবে? এই নীরবতা কোথায় ছিল যখন তৃণমূলের সঙ্গে লড়াই করে বেরিয়ে গিয়ে নির্দল হয়ে জোড়া মোমবাতিতে দাঁড়িয়ে হেরেছিলেন? নীরবতা কোথায় ছিল? না, তখন উনি বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই নীরবতা যুগে যুগে পাল্টে যাবে। উনি জানেন এই প্রশ্নগুলোর উত্তর নেই। 4টে প্রশ্ন, আপনি এতদিন প্রেসিডেন্ট, জেলা দপ্তর নেই কেন, কেন ক্যালকাটা বয়েজ স্কুলের একটা ঘর দখল করে পার্টির কাজ চলছে, গার্জেনরা বিরক্ত হচ্ছে, কেন জেলা কমিটি নেই, কেন মমতাদিকে বলতে হলো সুদীপদা চেয়ে চেয়ে ফিরিয়ে নিল পদটা, কিসের মধু, কেন চেয়ারম্যানও যে, প্রেসিডেন্টও সে, এমপিও সে, এই প্রশ্নগুলোর জবাব নেই বলে সুদীপদা সাক্ষাৎকার এড়ান। তুমি যে সুদীপদা সম্পর্কে এই যে প্রশংসাসূচক কথা বললে, এতে আমি বুঝতে পারছি তোমার সঙ্গে সুদীপদার সম্পর্ক খুব ভালো। সুদীপদা আমার একজন সিনিয়র নেতা, আমি তৃণমূলের কর্মী, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী। তুমি দেখো সুদীপদাকে ভোট দিন, সেটা আমি আমার ছবি দিয়ে আমি হোর্ডিং লাগিয়েছি উত্তর কলকাতায়। একটা পাবলিক পারসেপশন আছে যে কুণাল ঘোষ গত 1 জানুয়ারি বা তার কিছুদিন আগে থেকে যে বিষয় নিয়ে কথা বলছে, সেটা অন্য কারো বক্তব্য কুণালকে শিখণ্ডী হিসেবে খাড়া করে বলানো হচ্ছে। এর সঙ্গে অভিষেকের কোনো সম্পর্ক নেই, যে ইঙ্গিতটা চলছে এর সঙ্গে অভিষেকের কোনো সম্পর্ক নেই। কিছু কিছু ইস্যুস থাকে, সেগুলো আমি যতটা পারি পার্টিকে ডিফেন্ড করি, যতটা পারি। দেখো, যখন কোনো নেতা, শুভেন্দু বা যারা কেউ আমার নেত্রী বা অভিষেককে অ্যাটাক করে খুব কুৎসিত ভাষায় আক্রমণ করেন, আমি বোধহয় সমান কুৎসিত ভাষায় তাকে আক্রমণ ফেরত দিই, ইত্যাদি ইত্যাদি। এসবগুলো এক জিনিস, কিন্তু এই ধরনের কোনো কাজে আমার মনে হয় যে এর পেছনে অন্য কেউ আছে বা চালাচ্ছে, এগুলো তাহলে আমার ইস্যুগুলোকে ছোট করা হয়ে যায়। আমি কিছু ক্ষেত্রে নিজে ঝুঁকি নিয়েও বা আবেগে বা কিছুতে আমি যেগুলো বলে ফেলি, যদি
কথায় কথায় বলা হয় এটা অমুক বলাচ্ছে, আমার মনে হয় সেটা আই এগ্রি উইথ ইউ। কিছু ক্ষেত্রে প্রশাসনিক সিদ্ধান্ত বা কিছু ক্ষেত্রে কিছু বিষয় থাকে, যেটা তো ছিল পার্কিং ফিস বা এই ধরনের কি সব ছিল, সেগুলো তো আমি ইনস্ট্রাকশন না পেলে বলবো কেন, কিন্তু এর বাইরে যেগুলো হয় সেগুলো। কুণাল, তুমি দলীয় মুখপাত্র ছিলে এবং আমি বলবো যে অন্যতম প্রধান মুখপাত্র ছিল, ইফ নট দ্য প্রধান মুখপাত্র। আমাদের খুবই সুবিধা হতো, এতে কোনো সন্দেহ নেই, কারণ তুমি রাজনীতিও বোঝো, খবরও বোঝো। কিন্তু দলীয় মুখপাত্রকে তো দলের কথাই বলতে হবে। আমি খুব দলীয় লাইনের দিকে কথা বলছি। মুখপাত্র হিসেবে তোমার ব্যক্তিগত মতামত প্রকাশ্যে বলার অধিকার তোমার আছে, অথচ তুমি রোজ নিজের মতো করে সাংবাদিক বৈঠক করেছো। তুমি সজল ঘোষের যেটা বললে, কৌস্তুভ বাগচি যেটা বললে, বা রাজীব কুমার সম্পর্কে তোমার যে মন্তব্য, নিজের মতো করে করেছো। তখন তো দল তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এটা কখনো মনে হয়েছে যে দল নেয়নি? কিন্তু আমায় বলা হয়েছে আমি কেন করেছি, না করলে ভালো হতো। আমি তো বুঝতে পারছি, তারপরেও কেন করছো? তার কারণ আমার মন বলছে ওটা করতে। তাই রাজনীতি সব মনের ইয়েতে চলে। আমি রাজনীতিবিদ নই, আমি মিসফিট। আমি তো বলছি আমি মিসফিট। সেটা তো অভিমানের কথা। অভিমানের নয়, আমি বুঝতে পারছি কিছু কিছু ইস্যুতে আমার কাজ মুখপাত্র হিসেবে দলকে ডিফেন্ড করা বা দলের সওয়াল করা আমি করছি, কিন্তু এমন কিছু ইস্যু আসছে যেটা আমার কাছে চূড়ান্ত কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে, এবং আমি কিছু বলে ফেললে সেটা আবার দলের এম্বারাসমেন্টের কারণ হচ্ছে। চুপ করে থাকাও যায়। কোনটা? সেটাও তো একটা বিকল্প হতে পারে। জীবনে যা ক্ষতি করেছে আমি কি করে চুপ করে থাকবো? আমার গায়ে কি রক্ত মাংস নেই? আমার এখানে একটা হৃৎপিণ্ড নেই, আমার কি একটা মস্তিষ্ক নেই? সেটা কি দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল নয়? তাহলে আমাকে একটা বলা হোক যে 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা 30 মিনিট এইটা হচ্ছে দলের, আর রাত্রিবেলা 11:30 থেকে শেষ 12টা ওই সময় নাগরিক হিসেবে আমি স্বাধীন। তাহলে আমি ওই সময় বক্তব্যগুলো রাখবো। আমি দলের মুখপাত্র মানে এই নয় যে 24 ঘন্টা 365 দিন আমার মনের কোনো কথা আমি বলতে পারবো না, সবটাই দলের কথা হয়ে যাবে। তাহলে তো আমি মানুষটাই দল হয়ে যাচ্ছি বা দলের অঙ্গ হয়ে যাচ্ছি। এটা কি করে হবে? এটা হয় না, এটা হতে পারে না। যদি আমার বা প্রতিষ্ঠান বা সংগঠনের অঙ্গ হয়, যদি তার তো কিছু লেট ডাউন রুল থাকে। আমার যদি ধান্দা হয় যে আমি শুধুমাত্র এই পদ অমুক তমুক ঠাট বাট ক্ষমতা এর মধ্যে থাকবো, তাহলে আমি রাজীব কুমার নিয়ে পোস্ট করব না, আমি সজল ঘোষ নিয়ে পোস্ট করব না, আমি পার্থ চ্যাটার্জির সমালোচনা করব না। আর যদি আমার মনে হয় যে আমি পার্টিটা করছি পার্টির ভালোর জন্য এবং আমি মন থেকে এনজয় করতে, তাহলে আমার হৃদয় এবং মস্তিষ্ক যা যা বলবে তার 99% সংযম দেখিয়েও 1% আমার অধিকার আছে কিন্তু মানুষ হিসেবে কথা বলবার। তাহলে কি দলের অধিকার নেই সেটাকে শৃঙ্খলা ভঙ্গ বলার? 100 বার অধিকার আছে। দল যা করেছে ঠিক করেছে, আমি তো ওয়েলকাম করছি। আমি তো নিজেই বলেছিলাম যে আমাকে অব্যাহতি দেওয়া হোক। আমি তো নিজেই অনিন্দ, আমি তো 1.5 মাস আগে টুইট করেছি, আমার এক্স হ্যান্ডেল থেকে মুছে দিয়েছি। তোমার এখানেও খুব সুন্দর করে খবর হয়েছে। তা যে নিজে ছাড়তে চাইছে এই সমস্যাগুলোকে অনুমান করে, তো তাকে আর নতুন করে কি বলার আছে? আমাকে দল পদ দিয়েছিল, আমি দলকে সম্মান দিচ্ছি। দল তো আবার বিপদ দিতে পারে। পদ দিয়েছিল, পদ কেড়ে নিয়ে বিপদ দিতে পারে। কিন্তু আরে ওপরওয়ালা আছেন, তার যা খেলা তিনি খেলবেন। ধরো আমি তোমায় বলছি, তুমি তোমার এক্স বায়ো থেকে মুখপাত্র পরিচয় মুছে দিলে, রাজ্য সম্পাদকের পরিচয় মুছে দিলে, তারপরেও তুমি মুখপাত্র হিসেবে কিন্তু দলের হয়ে কথা বলেছো। দল অ্যাসাইনমেন্ট দিয়েছে, করেছে। এক্স্যাক্টলি, আমি আসছি সেটাতে। তখন কি তুমি বলতে পারতে না, না আমি আর মুখপাত্র নই? না, আমি আমার বক্তব্য জানিয়ে দেওয়ার পরও দল যদি অ্যাসাইনমেন্ট দেয়, তাহলে আমি ধরে নেব সেই সময়টা আমার এটা করে যাওয়া উচিত। কিন্তু তারপরেও যদি কোথাও অসুবিধা হয়, যে সময়টা দল মনে করেছে না ও যেটা বলছিল সেটাই ঠিক, এতে ওরও এম্বারাসমেন্ট আর ওর জন্য আমাদেরও এম্বারাসমেন্ট, তার থেকে এই ইনিংসটা শেষ করে দেওয়া ভালো। দল যেটা মনে করেছে করেছে, আমি দলকে ধন্যবাদ জানাচ্ছি। দুষ্টু লোকেরা বলবে কুণাল ঘোষ যখন যেমন তখন তেমন, যখন ওর মনে হবে যে ও মুখপাত্র থাকবে না তখন বলবে আমি মুখপাত্র নই, তারপরে যখন দল বলবে মুখপাত্র হয়ে বলতে তখন বলবে আচ্ছা আমি দলের মানে একদম একনিষ্ঠ সৈনিক, আমি মুখপাত্রের ভূমিকা আমি পালন করবো। তারপরে আবার যখন বলবে যে মুখপাত্র বা রাজ্য সম্পাদক নয়, তখন আবার সদর দপ্তরে কামান দাগা শুরু করবে। কোথায় কামান দাগ? আমি তো বলছি আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি অ্যাকসেপ্ট করছি।
আমি তো বলছি যে আমাকে দল যে পদ দিয়েছিল সেগুলো আমি সম্মানের সঙ্গে গ্রহণ করেছি। আবার আমাকে যখন পদ মুক্ত করছে আমি দলকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি, শুধু নয় হই হই করে মমতাদি এবং অভিষেকের সেই ডিসিশন আমি অ্যাকসেপ্ট করছি। ওটা ওই জুতো মেরে গরু দান হচ্ছে, বিকজ ইউ টক সো ওয়েল, ইউ রিয়েলি টক সো ওয়েল। মানে একটা কাঁটাটা বোঝা যাচ্ছে, মানে খুব ভালো হচ্ছে। কোথায় কাঁটা? আমি তো গোটাটাই গোলাপ দেখছি। সে গোলাপকে তুমি যে নামেই ডাকো, গোলাপকে তুমি যে নামেই ডাকো। তুমি বলেছো যে শিক্ষায় যে দুর্নীতি হয়েছে সেটা দল 2021 সালের আগে জানতো। মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন এই টাকার পাহাড়ের কথা? আমি অনিন্দ এ নিয়ে খুব বিস্তারিত বলবো না, সেই সময়টা এখনো আসেনি। আমি শুধু এইটুকু বলতে পারি, এই খবরটা ছিল বলেই পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষা দপ্তরটা দেয়া হয়নি, এবং শিক্ষা দপ্তর না পেয়ে তিনি মরিয়া হয়ে যান। এবং কোন কোন নেতার সম্পর্কে কাকে কি হুমকি দিয়েছিলেন, তার কোন আত্মীয়াকে কি বলে হুমকি দিয়েছিলেন, আমায় কি বলেছিলেন, আমার মনে হয় না এতদূর জল গড়াবে যে আমাকে সেই সব গল্পগুলো আনতে সেই হবে। পার্থ চট্টোপাধ্যায় এখন বলছেন, আমি তো আগেই বলেছিলাম যে কুণাল ঘোষ আমাদের দলের মধ্যে থেকে দলের সবচেয়ে ক্ষতি করছে। এই কথাটা শুনতে ভালো লাগছে। হ্যাঁ, কারণ নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টার মাইন্ড, যার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, দুর্নীতিগ্রস্ত চাকরি বেচা একটা লোক যখন আমাকে অ্যাটাক করেন এবং মনে করেন যে দলের মধ্যে এই দুর্নীতিগ্রস্তরা যখন বলে যে দলের মধ্যে কুণালরা থাকা উচিত নয়, তাহলে আমি মনে করি আমি একজন সৎ, দলের প্রতি নিষ্ঠাবান কর্মী, এবং এই ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য আমি পার্থদাকে ধন্যবাদ দিচ্ছি। কারণ একটা লুটেরা, চাকরি বিক্রি করা, বান্ধবীর বাড়িতে টাকা লুকিয়ে রাখা লোক আমাকে পার্টিতে শত্রু মনে করতো, আমি গর্বিত। কিন্তু এই টাকার পাহাড়ের কথা মমতাদি বা অভিষেক জানতেন না। এই নিয়ে আমি আজকে কোনো মন্তব্য করব, আমি এইটুকু বলবো, টাকার পাহাড়ের কথা জানবে কিনা আমি কোথায় জানবো, বাট পার্থদা যে এসবের মধ্যে ছিলেন দল জানতো বলেই তাকে শিক্ষা দপ্তরে দেওয়া হয়নি। ঠিক একইভাবে কি রেশন দুর্নীতির কথাও আগে থেকে দল জানতো বলে জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্য দপ্তরের দায়িত্ব থেকে সরানো হয়েছিল? আমি এই বিষয়টায় আজকে আমি ঢুকছি না, কারণ কি এখন ভোট চলছে। ভোট, ওই জন্যই তো বলছি ভোট চলছে বলে কুণাল ঘোষ এরকম করলো কেন, ওটাই তো আমার বক্তব্য। আমার তো প্রশ্ন যে ভোট চলার মধ্যে আমাকে প্রেস রিলিজ দিয়ে আমার লেজে আগুন দিতে গেল কেন? তোমার আর দলের বিষয়, আমরা তো সাধারণ মানুষ, দলের বাইরে। আমি তো ওই জন্যই ভোটের আগে, ভোট চলছে বলে আমার মনে বা রাগে যা যা আসছে আমি তো কিছু বলছি না, কারণ ভোট চলছে। ভোট না থাকলে আমি যে ক্ষোভটা যে পদ্ধতিতে দেখাতাম বা কিছু তথ্য মানুষের সামনে আনার চেষ্টা করতাম, সেটা আমি দলের একজন কর্মী হিসেবে ভোট চলাকালীন আমি চাই না। কারণ তৃণমূল কংগ্রেস জিতবে, 30 থেকে 35টা দিদি পরিশ্রম করছেন। আমার মনে হয়েছে ওই প্রেস রিলিজটা দলের পক্ষে একটা ভুল সিদ্ধান্ত, এবং আমি তাতে রিয়্যাক্ট করেছি এই পর্যন্ত। কুণাল, লেট মি আস্ক ইউ ওয়ান থিং ভেরি ভেরি ক্লিয়ারলি। ভোট চলাকালীন, এটা তো ভোটের আবহ আমরা সবাই জানি, খুব মার্কাট ভোট হচ্ছে, তুল্যমূল্য। কোনো মার্কেট তুল্যমূল্য না, তৃণমূলের পক্ষে সুইপ করছে, মা বোনেরা তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। আচ্ছা, আমি তোমার কথা মেনে নিলাম, মানে শুনে নিলাম। 4 জুন দেখা হবে আবার, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। এই ভোটের আবহেই তুমি যে রক্তদান শিবিরে যাওয়া নিয়ে এত গোলযোগ, এত বড় একটা ঘটনা ঘটলো, এবং এই প্রেস বিজ্ঞপ্তি, সেই শিবিরে তুমি একদম ঠিক কপি বুক বলেছো সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রার্থী, আমরা তার হয়ে ভোট করব। কিন্তু সেই মঞ্চ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, তোমার দলের প্রার্থীর বিরুদ্ধে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তাপস রায়, তিনি ভালো জনপ্রতিনিধি, এই কথাটা কি না বললে হতো না? আমি রক্তদান, বাকিটা ছেড়ে দাও। রক্তদান শিবির, অগ্নিবীণা ক্লাব, ওই ক্লাবটায় বা ওই এলাকাটায় তাপসদারও যাতায়াত, আমাদেরও যাতায়াত, সিটি কলেজের পেছন দিকে, ওটা পাড়া। আমাকে আমন্ত্রণ করেছেন এবং ঘটনাচক্রে আমি যাচ্ছিলাম না। ঘটনাচক্র সিএবির মেডিকেল অফিসার প্রদীপবাবু আছেন, উনি অন্যতম উদ্যোক্তা, চেয়ারম্যান বোধহয়। তা আমি বেরিয়ে গেছি অন্যদিকে, আমাকে ফোন করলেন, আমি বললাম দাদা আজকে ছেড়ে দিন, আমি রক্তদানটায় যেতে পারবো না আজ। আই অ্যাবসলিউটলি এগ্রি কুণাল, তুমি যেটা বলছো, বললো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে শুধু ওই বাক্যটা নিয়ে, বাকি বাক্য নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আমার কোনো প্রশ্ন নেই। আমি যদি যে ব্যক্তি 1 মাস আগে অবধি আমাদের দলে ছিলেন, আমি ছোটবেলা থেকে, কৈশোর থেকে যাকে দেখে এসেছি, দাদার মতো দক্ষ সংগঠক, দক্ষ এমএলএ,
সবচেয়ে বড় কথা, কর্মীরা বা সাধারণ মানুষ ডাকলে যখন তখন যাকে পায় ছুটে যায়। আমি তাকে বলেছি সে ভালো, সে দক্ষ, কিন্তু দুর্ভাগ্য একটা অন্য দলে চলে গেছে, প্রতিপক্ষে চলে গেছে। অ্যাবসলিউটলি, কিন্তু আমি এটাই বলতে চাইছি যে এই বাক্যটা কি বলে তুমি মনে করো না তুমি কোনো ভুল করেছো? না, আমি কেন ভুল করতে যাব? একটা লোক, তোমার সঙ্গে আমরা, ধরো তুমি একটা হাউসে কাজ করো, আমি চাকরি করি আর একটা হাউসে। তো আমি যদি বলি, আমি আজকেই যে শুরু করলাম, যে আমি যাকে কম্পিটিটার মনে করতাম একটা ভালো লেখক, ঠিক আছে, আবার আমি তো চাইবো এই তোমার যে প্ল্যাটফর্ম, তার যে ভিউয়ারশিপ, যখন ডিজিটালে সব মেলানো হবে, তাহলে আমার যে প্ল্যাটফর্ম, আমি তোমায় টপকাতে না পারি, আমি যাতে তোমার কাছাকাছি যাই। কিন্তু তার জন্য আমি তো নিশ্চয়ই তোমায় ভালো নয় এই কথাটা বলতে যাব না। তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা একটা পেশার জায়গা, আর ওটা রাজনীতির জায়গা। আরে না, এটা সমান ভোট, সমান জিনিস। ভোট তো কি হয়েছে, মানুষ তো ওখানে সুদীপ ব্যানার্জিকে দেখে ভোট দেবেন না, ভোট তো দেবেন মমতা ব্যানার্জিকে দেখে। আমি মানুষকে তো সেইটা মনে করিয়েছি যে হতে পারেন তাপসদা ভালো, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমার বক্তৃতায় পরিষ্কার বলা আছে, থোড়ি সুদীপ দা ভোটে দাঁড়িয়েছে। আমার ধারণা ছিল কুণাল এই ইন্টারভিউটা বীরেন্দ্র সেবকের মতো ব্যাট করবে, কুণালের রাহুল দ্রাবিড়ের মতো ব্যাট করছে, একদম কপি বুক, ব্যাট প্যাড ক্লোজ টুগেদার, অফ স্টাম্প ওখানে আছে, বস স্টাম্পের বাইরে বলে যাব না। এটা কি হচ্ছে? সুদীপ দা ইতিমধ্যেই মমতাদি আর অভিষেককে SOS পাঠিয়েছে, অবিলম্বে উত্তর কলকাতায় আমায় একটু তোমরা ঢোকো, নড়বড় করছে। কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী, ফলে তাপসদাকে ভালো বলি না বলি, লড়াইটা তো ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়, যে ভোটার জীবনে সুদীপদাকে একবার দেখে এই ইয়েতে ভোটের প্রচারের সময়। আচ্ছা তুমি আমার একটা জিনিস বলো, আমি নয় খুব খারাপ দল বিরোধী, শুভেন্দুর সঙ্গে আমাদের ঝগড়া, শুভেন্দুকে আমার থেকে বেশি গালাগালি কেউ দেয়নি। আমার দলে স্টার বক্তাদের যাদের নাম আছে, শুভেন্দুকে চোর বলতে গেলে তাদের তার আগে 5বার করে বাথরুমে পটি করতে যেতে হয়। তো সুতরাং তারপরেও আমি তোমায় বলছি, শুভেন্দু অধিকারী এই ভোটের মধ্যে সারা বাংলা ঘুরে যে প্রচার করছে বিরোধী দলনেতা হিসেবে, সে কিন্তু তার দায়িত্ব পালন করছে। তার ভাষা, তার বিশ্বাসঘাতকতা, তার অকৃতজ্ঞতা, তার বডি ল্যাঙ্গুয়েজ আমার আপত্তি আছে। বাট তুমি যদি বিরোধী দলনেতা হিসেবে বলো, সে কিন্তু বাংলা ঘুরছে। এই কথাটা কুণাল ঘোষ প্রেস বিবৃতি পাওয়ার আগে বলেনি কেন? কোনটা? এই শুভেন্দুর এত প্রশংসা। আমি শুভেন্দুর প্রশংসা করিনি, এর পরেরটাই আসছি। আমার বক্তব্য হচ্ছে, তাহলে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শুধু উত্তর কলকাতায় আছে কেন? বিরোধী দলনেতা পদটার জন্য সে যদি তার সব MLA-দের কেন্দ্রে প্রচার করতে যেতে পারে, এমপিদের প্রার্থীদের প্রচার করতে যেতে পারে, তাহলে লোকসভার দলনেতা। শুভেন্দু তো লোকসভা ভোটে লড়ছেন না, ওনার পক্ষে অনেক সুবিধে আছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা ভোটে লড়ছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সারা বাংলা ঘুরছে কি করে? দেব ঘাটালে লড়ে উত্তরবঙ্গে প্রচার করছে কি করে? একের পর এক স্টার বক্তায় যারা প্রার্থী আছে তারা ঘুরছে কি করে? একমাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় যে লোকসভার দলনেতা বলে বসে থাকবো, অথচ 5 বছর লোকসভায় দেখা যাবে না, আর ভোটের সময় ইঁদুরের মতো গর্তে ঢুকে বসে থাকবো শুধু উত্তর কলকাতায়। এটা কিসের? আমি এগুলো সমস্যার, এগুলো বলতে গেলে লোকে অপ্রিয় হয়ে যায়। কুণাল, তুমি আরেকটা জিনিস প্রকাশ্যে বলেছো, তুমি নাম করনি, কিন্তু তুমি বলেছো একজন নেতা শিক্ষা দুর্নীতিতে জড়িত, তিনি এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য। এই কথাটা কি তুমি তোমার দলকে জানিয়েছিলে যে ওনার সম্পর্কে যে অভিজ্ঞতাটা তোমার হয়েছিল? আমি আরও কিছু বিষয়, আমার কিছু অভিজ্ঞতার কথা দলকে জানিয়েছি, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিষয়টা জানার পরও দলের হিরণময় নীরবতা দেখার পর আমার উপর নেই ভুবনের ভার। আমি কাউকে তারপরে আর কিছু নতুন করে জ্বালাবার প্রয়োজন, তাগিদ মনে করিনি। কারণ পার্থ চট্টোপাধ্যায় তা জানাবার পরেও শুধু দফতর বদল ছাড়া অন্য কোনো ব্যবস্থা হয়নি। তৃণমূলে তোমার কোনো হিতৈষী নেই যারা তোমাকে এই সমস্ত বলা থেকে আটকাতে চান? কারণ হিতৈষীরাও জানেন কুণাল ঘোষ যেগুলো বলছে সেগুলো, মানে আমি তো বরং এরকম হোয়াটসঅ্যাপ বা এরকম ফোন পাচ্ছি, তুমি পারো, আমরা পারছি না, কিন্তু পূর্ণ সমর্থন। এই সাক্ষাৎকার নিতে ঢোকার আগে তোমার অত্যন্ত এক হিতৈষী আমাকে একটি হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন, প্লিজ কুণালকে উত্তেজিত করো না। আমি তাকে লিখেছি, কুণাল উত্তেজিত হওয়ার মানুষই নয়। আমি 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 অনুমান করি দাক্ষিণাত্যের কেউ। হ্যাঁ, তোমার অনুমান ক্ষমতা প্রখর, প্রায় প্রখর রুদ্রের মতো। না না, আমি দিনের শেষে তৃণমূল, আমি জানি তৃণমূল জিতবে, আমি তৃণমূলের হয়ে গলা ফাটাচ্ছি, কিন্তু অনিন্দ বিষয়টা হচ্ছে আমরা যে জিতছি
তাতে আমাদের অনেক ভুল ত্রুটি, আমরা না ভাবছি ওগুলো থাক, ওগুলো যা হচ্ছে হোক, মানুষ বিরক্ত তো হচ্ছে, কি হচ্ছে, কিন্তু আমরা লক্ষ্মীর ভাণ্ডারে জিতে যাব, আমরা শেষ পর্যন্ত মমতাদের মুখ দেখিয়ে জিতে যাব। এই জায়গাটায় আমার একটা আছে যে ইস্যু ধরে ধরে সলভ করে ফেলা হোক। সেখানে দেখো এতগুলো ছেলে মেয়ে রাস্তাঘাটে বসে আছে, এই অভিশাপ, এই চোখের জল কিন্তু মানে খুব পাপের, এগুলো চোখে লাগলে খুব মুশকিল। মানে এরকম ধরনের যারাই আছেন, যা ভুল আমাদের হাত দিয়ে হয়েছে, আমাদের সামনেই সুযোগ আছে সেগুলো সংশোধন করে নেওয়ার। ফলে সেই জায়গাগুলোয় আমার 2-4টে বক্তব্য, এর বাইরে আমি পুরোদস্তুর একটা আদ্যন্ত তৃণমূল পরিবারের লোক। দুষ্টু লোকেরা বলছে তুমি শুভেন্দুর প্রশংসা করছো বিজেপিতে যাওয়ার পথ খোলা রাখতে, বিজেপিতে ওয়াশিং মেশিনে নাকি তুমিও ঢুকবে। বিজেপিতে যদি আমায় যেতে হয় তাহলে আমি মানে আমাকে পশ্চিমবঙ্গের কারুর হাত ধরে যেতে হবে না। সেরকম উপায় আছে, যোগাযোগ আছে? আমি এইটুকু বলছি, যদি কোনো দিন বিজেপিতে যেতে হয়, আমি বিজেপিতে যাওয়ার কথা ভাবছি না। আমার সঙ্গে বিজেপি, কংগ্রেস, সিপিএম বা আমার দল নয়, ইভেন আইএসএফ, তাদের সঙ্গে আমার সম্পর্ক অতি ভালো এবং আমি কৃতজ্ঞ। যখনই এরকম টার্ময়েল হয়, তাদের অধিকাংশ নেতা বা এরা আমাকে ফোন করেন, খবর নেন, ঘুমিয়েছে কিনা, খেয়েছি কিনা। তার মানে এই নয় যে আমি তাদের দলে যাচ্ছি বা তারা আমাকে ডাকছেন বা আমি যেতে চাইছি। তো আমি কৃতজ্ঞ সেটার জন্য, কিন্তু মানে তার সঙ্গে এই ব্যাপারটার কোনো সম্পর্ক। কুণাল, তুমি মুখপাত্রের পদে নেই, তুমি রাজ্য সম্পাদকের পদে নেই, কিন্তু তুমি জাগো বাংলাটা চালাও। আমি স্টার বক্তার পদে নেই, বা স্টার বক্তার তালিকায় নেই, সরি, কিন্তু তুমি জাগো বাংলাটা চালাও, দলের মুখপত্র যেটা, এটা আমরা সবাই জানি। প্রিন্টার্স লাইনে সম্পাদক হিসেবে যারই নাম থাকুক না কেন, পার্থ চট্টোপাধ্যায়ের নাম যখন ছিল তখনও কুণাল ঘোষই চালাতেন, সুখেন্দু শেখর রায়ের নাম এখন আছে, কুণাল ঘোষই চালান। তোমার কি মনে হচ্ছে যে মুখপাত্রের পদটা থেকে তোমায় সরিয়ে দেওয়ার পর মুখপত্রের দায়িত্ব থেকেও তোমার সরে যাওয়া উচিত? আমি এখানে একটা পরিষ্কার কথা বলি যে এই মুখপত্রটি সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখভাল করেন, মমতাদি রোজ নজর রাখেন, সাংবাদিক অভিজিৎ ঘোষের নেতৃত্বে একটা টিম অত্যন্ত ভালো পরিশ্রম করে চালায়। আমি ওভারঅল টুকটাক দেখে দিই। আগে বেশি সময় দিতে হতো, এখন সময় দিতে অতটা হয় না বা অতটা পারি না। কিন্তু আমার জন্য কাগজের কোনো এদিক ওদিক কোনো দিন হয় না, হবে না। প্রেস রিলিজটাও জাগো বাংলায় যথাযথ গুরুত্বের সঙ্গে হুবহু বেরিয়েছে। ফলে আমার ব্যক্তিগত অবস্থানের সঙ্গে জাগো বাংলার অবস্থান নয়, কোনো একটা দলগত অবস্থান। বলছি আমার ব্যক্তিগত মুখপাত্র নেই অথচ মুখপত্র দেখি, এটা কি কোথাও একটা ডাইকোটমি নয়? আমি বলছি যে মুখপত্রটা যারা চালান সেখানে আমার যতটা অবদান ছিল সেটা ক্রমশ কমে গেছে, দরকার পড়ে না, তারাই পুরোটা চালায় এবং সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখভাল করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস দেখেন এবং মমতাদি নজর রাখেন। ফলে এখানে আমার ভূমিকাটা এতটাই গৌণ হয়ে গেছে যে এই প্রশ্নটা সেই অর্থে অ্যাপ্লিকেবল নয়। আমায় যদি মনে হয় যে কেউ বারণ করে দেবে যে তুমি ওটা দেখবে না, করবে না, আমি একটা স্ট্রাকচার তৈরি করে দিই। কিন্তু সাংবাদিকও বটে, একটা কাগজ তৈরি করার তো একটা নেশা আছে, সেটা তো হয়ে গেছে এবং সেটা চলছে, একটা সিস্টেমে পড়ে গেছে, সেই বলছি। ফলে সেখান থেকে যদি আমাকে কেউ বলে হাত তুলে নাও, আমি তুলে নেব। তাতে যে টিমটা কাজ করছে তারা সুন্দরভাবে পার্টির কাগজ যেরকম করছে করবে, সেখানে আমি দূর থেকে রোজ সকালবেলা পড়বো। তোমার বিরোধীরা তো এও বলেন যে সংবাদ প্রতিদিন তোমার কামব্যাকটা আসলে একটা রাজনৈতিক নিয়োগ, এটা কি ঠিক? আমি বলতে পারবো না এটা, কারণ সংবাদ প্রতিদিনে আমি অনিন্দ সংবাদ প্রতিদিনে বোধহয় 3বার ছেড়েছি, 4বার জয়েন করেছি, রেকর্ড। কিন্তু হ্যাঁ, যারা আরেকটা রেকর্ড আছে, যারা জানে না তাদের বলে দিই যে সংবাদ প্রতিদিনে আমি ট্রেনি জার্নালিস্ট হিসেবে পরীক্ষা দিয়ে জয়েন করেছিলাম, তারপর 11টা প্রমোশন পেয়ে আজ আমি কনসাল্টিং এডিটর 12তম পদে কাজ করছি। অর্থাৎ জমি থেকে এই পদের সিঁড়ির প্রত্যেকটা ধাপে কাজ করে পারফর্ম করে প্রমোশন নিয়ে এসে উঠেছি। ফলে তোমার স্কিল নিয়ে কারোর কোনো সন্দেহ নেই। আমি বলছি তোমার তো অনেক বন্ধু, তো সেই বন্ধুবরেরা বলেন এগুলো সব হচ্ছে মানে যারা এগুলো দেখতে পারে না, যারা চেষ্টা করেও এগুলো করে উঠতে পারে না, বার্নলের ব্যাপার, ইজগার্ডের ব্যাপার, জ্বললে বার্নল লাগাবে, চুল করলে ইজগার্ড লাগাবে, আমি কি করবো? আমি ওইসব টিউব ফিউব পাঠিয়ে দিতে পারি। আচ্ছা, তোমার
তুমি ওয়ান্স অ্যান্ড ফর অল তুমি ক্ল্যারিফাই করো একটু কুণাল, তুমি তৃণমূল ছাড়বে না, না তুমি অন্য কোনো দলে যাবে না। না, তৃণমূল যদি তোমার একজন সাধারণ, তুমি তো বলেছো তুমি সমর্থক হয়ে যাবো, সেটা তো কেউ বাধা দিতে পারবে না। আমি বাধা দিতে পারবে না। হ্যাঁ। তুমি আমাকে, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি, থাকবো যতদিন পদ ছিল ছিল, পদ নেই তো কর্মী। যদি আমায় সাসপেন্ড বা এক্সপেল করে দেয় তাহলে আমি সমর্থক। তোমার কি মনে হয় তোমাকে সাসপেন্ড বা এক্সপেল করা হতে পারে? সাসপেন্ড আর এক্সপেলডের মধ্যে আমার এক্সপেলটা বেশি পছন্দ। সাসপেনশন তুমি দলকে জানিয়েছো? না, জানাইনি, কিন্তু সাসপেনশনের মাঝখানে আবার একটা সময় নষ্ট হয়। হ্যাঁ, মানে ও তার থেকে একসঙ্গে ভালো। আর এত দরকার নেই। দিদিমণি যদি আমার একটা খবর পাঠায়, কুণাল তুমি চলে যাও, আমি তোমায় চাইছি না, আমি এমনি চলে যাব, কিন্তু আমি ছাড়বো না। আমাকে বলতে হবে তুমি চলে যাও। একটা দীর্ঘ রাজনৈতিক লেগাসি তোমার সঙ্গে আছে। তোমার কি মনে হয় রাজনীতিতে যে ভাষা ব্যবহার করা হয়, তুমিও করো, খারাপ করি, এগুলো কি উচিত? একদম না। তাহলে করো কেন? অন্যরা করে তাই। কুণাল, এইটা কোনো কথা হলো না, যে যা ভাষায় বোঝে। এটা একটু অপযুক্তি হচ্ছে। মহা মুশকিল। একটা কুকুর ঘেউ বললো, হ্যাঁ, তা আমি যদি তাকে বলি ওরকম করিও না, সে বুঝবে? তাকে তো বলতে হবে লোকে তো বুঝবে, আজব লোকে তো বুঝবে, লোকে বুঝবে, লোকে জানে। আমি যে ভাষায় কথা বলে তাকে বলেছো, বলছি, তার ফলে তোমার শত্রু বৃদ্ধি হয়েছে। কেন করেছো এগুলো? তুমি তো এটা শুরু করতে পারতে। এই শত্রু বৃদ্ধিটা আমার কপালে আছে। আর আমার একটা মজা আছে, আমি দেখি বিরোধী দলের থেকে না, আমার যেখানে থাকি সেখানে শত্রু বেড়ে যায়। কিন্তু তুমি তো এটা শুরু করতে পারতে যে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, আমি মানুষ হয়ে ওকে কামড়াবো না। ও হয় না। যারা যদি মমতাদি বা অভিষেককে এই ভাষায় আক্রমণ করে, আমি দলের মুখপাত্র হিসেবে তা আমি তাকে কি ছেড়ে দেবো নাকি? আমি তাকে সেই মতো করেছি। এবার আমি নিজের অজান্তে দেখছি আমি পারফর্ম করতে গিয়ে আমি নিজের এনিমিটি বাড়িয়ে ফেলেছি। সেটা একটা ছোট উদাহরণ দিই, মানে জাস্ট একটা। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি অধীরদাকে খুব অ্যাটাক করি, মোদির দালাল, বিজেপির এজেন্ট। অধীরদা আমার দলকে অ্যাটাক করে, সেই জন্যই আমি করি। কিন্তু কোথাও একটা আমার কষ্ট হয়, কেন জানো? আমি যখন অ্যারেস্ট ছিলাম, প্রেসিডেন্সি জেলে বন্দি, অধীরদা তখন রেলের রাষ্ট্রমন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ও শিয়ালদা স্টেশনে কি একটা উদ্বোধন ছিল, সব কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, হাফ পেজ বিজ্ঞাপন। তাতে সারা পৃথিবী জানে কুণাল ঘোষ জেলে। আমি খবরের শিরোনামে তখন, সেই সময় অধীর চৌধুরী একটা এত বড় আমার ছবি দিয়ে অতিথির তালিকায় বিজ্ঞাপনে আমার নাম বসিয়ে দিয়েছিল, এবং সংবাদ মাধ্যমকে বলেছিল উনি কোথায় আছে আমার জানার দরকার নেই, আমি অতিথি মনে করেছি, রেখেছি। এই যে সম্মান, আমার সংকটের সময় সম্মান দিয়েছে, আর অথচ আমি দলের স্বার্থে দলের চেয়ারে বসে অধীর চৌধুরীকে আক্রমণ করে দলের প্রতি আমার কর্তব্য করছি। আমি এই কন্ট্রাডিকশনটা আমার অসুবিধা হচ্ছে বলে আমি অব্যাহতি চাইছি। আমি চেয়ারে থেকে আমি অধীর চৌধুরীকে 100 বার গালাগালি করছি, কিন্তু যখন আমি বাড়িতে গিয়ে সেই বিজ্ঞাপনটা খুলে দেখছি যে আমি জেলে বসে কাগজে দেখছি, আর জেলের সুপার থেকে অন্য বন্দিরা আমায় কাগজ দেখাচ্ছে, দাদা আপনার ছবি ওখানে, অন্য টিভিতে ব্রেকিং চলছে, জেলবন্দি কুণাল ঘোষকে সম্মান দিচ্ছেন অধীর, আর আমি তাকে জামা কাপড় খুলছি বসে। আমি এই কন্ট্রাডিকশানটা, এই ধরনের কন্ট্রাডিকশান আমি নিতে পারছি না অনিন্দ। ফলে আমাকেও দল অব্যাহতি দিক, আমিও আমার মতো কাজে থাকি। তুমি খুব স্পষ্ট কথা বলতে অভ্যস্ত, স্পষ্ট কথা শুনতে পারো? বলো না। না, আমি বলছি জেনারেলি পারো কিনা, আমার বলে। শোনো, আমার সোশ্যাল মিডিয়া যদি খোলো, যে পরিমাণ সমর্থন আছে, সেই পরিমাণ কটূক্তি, ঈর্ষা, গালমন্দ, প্রশ্ন ভয়াবহ ভয়াবহ। তা সেগুলো যদি আমি সহ্য করি, তাহলে তো আমি সবই নিতে পারি। বাংলা ভাষায় তো একটা অদ্ভুত শব্দ তৈরি হয়েছে দেখি, চোর কুণাল। ইয়েস, এটা সিপিএম থেকে। হ্যাঁ, এটা কি তোমার খারাপ লাগে না? হ্যাঁ, খারাপ লাগে। আমি কেন হয়েছে এটা, তার কারণ হচ্ছে আমি সেই বিতর্কিত ঘটনায় জড়িত, অভিযুক্ত। এবং সেই সময় যে একটা মজা আছে, যখন আমি বন্দি অবস্থায় প্রবল প্রতিবাদ জানাচ্ছি, তখন আমার পাশে দাঁড়িয়ে ছিল কারা? মূলত তৃণমূলের একটা অংশ, আর সিপিএম বা কংগ্রেস, বিজেপি বা বাকি যারা তৃণমূলের বিরোধী, তারাই আমার ফেসবুক ফ্রেন্ড কিন্তু প্রথম দফায়। ফলে তারা যখন পরবর্তীকালে দেখেছেন আমি আবার তৃণমূল, ওরা এক্সপেক্ট করেছিলেন আমি তৃণমূলের বিরুদ্ধে গিয়ে একটা ভয়ঙ্কর কোনো কিছু করব। তার বদলে আমি যখন তৃণমূলের অনুগত কর্মী হিসেবে থেকে গেছি,
তাদের আবেগটা ধাক্কা খেয়েছে, তারা আমাকে আক্রমণ বাড়িয়েছে। আবার যখন তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে, সেগুলো যখন আমি ডিফেন্ড করেছি, তখন এই দুয়ে দুয়ে চার হয়ে আবার আমার কাছে ফিরে এসছে। তো বাস্তব আমাকে ফেস করতে হবে। তোমার 3টে দুর্বলতার কথা বলো, শক্তির কথা বলছি না, দুর্বলতা। মাথা গরম। 1, আরো 2টো। আগে একটা দুর্বলতা ছিল, লোক চিনতে সমস্যা। এটা আমার একটা বড় দুর্বলতা। লোক চিনতে সমস্যা, দুম করে আবেগে বিশ্বাস করে ফেলি। এখন আর সেটা নেই, কমেছে অনেকটা, কিন্তু আছে এখনো। আচ্ছা, দেখো, বিশ্বাস করতেই প্রবণতা হবে, করতেই হবে। একজন বিশ্বাসঘাতকতা করে গেছে বলে তুমি আরেকজনকে ভালোবাসবে না বা শ্রদ্ধা করবে না, এটা কি করে হতে পারে? এটা হতে পারে না। তাহলে তো বিশ্বাস বলে কিছু থাকে না। এই আমি তৃতীয় 3 নম্বর দুর্বলতা নেই না, নেই আমি বলছি না, আমাকে এই মুহূর্তে মনে পড়ছে না। মানে খুঁজে বের করতে হবে। সাক্ষাৎকারের শেষ প্রশ্ন, তারপর আমি এটা র্যাপিড ফায়ারে যাব। কুণাল ঘোষের আরেকবার কামব্যাক হবে? আমি কোথাও গেছি বলে আমি মনে করছি না, ফলে কামব্যাক প্রশ্নটা অ্যাপ্লিকেবল নয়। দলীয় পদে? পদ কি জীবনের সব? মুখপাত্র না, পদ সব নয়, কিন্তু কুণাল ঘোষ একা বেঁচে থাকতে শিখে গেছে। কিন্তু আমাকে সেটা আমি এই জানি। দল যা শিখিয়েছে, তাতে পৃথিবীর কেউ না থাকলেও উপরওয়ালা আছে, আর আমার ছোট্ট একটা শুভানুধ্যায়ী টিম আছে, যেটা আজকে বাংলায় অনেক বড়। কুণাল ঘোষ বেঁচে থাকতে শিখে গেছে, ফলে কোন পদ রইল, কোন পদ কুণাল ঘোষ ছাড়লো নাকি কোনোভাবে চলে গেল, আমি যা করি ট্রান্সপারেন্ট ওয়েতে চিৎকার করে করি। এবং আমি মনে করি আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, মমতা দি আমার নেতা, কিন্তু মৃত সৈনিক নয়। কিন্তু মৃত সৈনিকের পার্ট আমি করতে পারবো না। সৈনিক কিন্তু মৃত নয়, সৈনিক কিন্তু জ্যান্ত। মৃত নয়, জ্যান্ত। প্রবল আত্মসম্মান নিয়ে, দলের প্রতি কর্তব্যবোধ নিয়ে, সে কিন্তু নিজস্ব সত্তায় একটা সৈনিক। ফলে মৃত সৈনিকের পার্ট কুণাল ঘোষকে দিয়ে করানো যাবে না। কুণাল ঘোষ ডাজ নট অ্যাসপায়ার টু বিকাম দ্য রাজ্য সম্পাদক এগেন, কারণ আমরা জানি যে দক্ষিণপন্থী দলে পদটা কিন্তু সত্যি সত্যি ম্যাটার করে। আমি চারপাশে গেলে সাধারণ মানুষ বা কর্মীদের যে আবেগ উৎসাহ পাই, আমার মনে হয় পদ নিশ্চয়ই সম্মানের, কিন্তু পদটা শেষ কথা নয়। ফলে আমি এমনভাবে নিজেকে তৈরি হতে চাই বা নিজের উপর পরীক্ষা নিরীক্ষা করতে চাই যে আমি কাউকে ফোন করলে আমি কুণাল ঘোষ বলছি, তারপরে আমি অমুক দলের অমুক কুণাল ঘোষ বলছি। অনিন্দ, আমি এমপি ছিলাম 6 বছর, তার মধ্যে একটা কারাবাস ছিল, বাট আমি 6 বছর এমপি ছিলাম। আমি বোধহয় ভারতবর্ষের একমাত্র এমপি আমি কোনোদিন গাড়ির কাছে কোনো স্টিকার লাগাও? এমপি স্টিকার লাগাইনি। কারণ আমি মনে করি আমি যদি পারফর্ম করি আমি বেঁচে আছি। কোনো পদ, চেয়ার, লেটার, তুমি জানো একটা বড় কথা বলি, আমাকে মুখপাত্র থেকে সরাবে, আমার জেনারেল সেক্রেটারি পোস্ট থেকে সরাবে। 20 সালে আমি মুখপাত্র হয়েছি, 21 সালে আমি জেনারেল সেক্রেটারি হয়েছি। আজ পর্যন্ত আমি কোনো লেটার হেড ছাপাইনি, লেটার হেড ছাপাইনি। উপরে লেখা কুণাল ঘোষ স্পোক্স পারসন। 20 সাল থেকে 24, 21 সালে জেনারেল সেক্রেটারি হয়েছি, আমার কোনো লেটার হেড নেই। কুণাল ঘোষের লেটার হেডে যা চিঠি যায়, কুণাল ঘোষ এক্স মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড জার্নালিস্ট, তার বেশি কোনোদিন আমি লেটার হেড ইউজ করিনি। আমার কাছ থেকে কে কি পোস্ট নেবে? চেনা বাবুনের পইতে লাগে না, চেনা বাউনের পইতে লাগে না। কিছু আগামী দিনে আসলে আসবে, না এলে না আসবে, আরও কিছু চলে গেলে চলে যাবে। আমি যেন শুভানুধ্যায়ীদের নিয়ে আমাকে আমার মতো থাকতে দাও। তোমার অনেক বিরোধী বা, কিন্তু আমি তৃণমূলেই থাকবো। ওরা বলছেন যে তোমাকে প্রতিদিন থেকেও সরিয়ে দেওয়া হতে পারে, চলে যাব। তোমার সেই আশঙ্কা আছে? না। র্যাপিড ফায়ার 10টা প্রশ্ন করব। কালীঘাট না ক্যামাক স্ট্রিট? ক্যামাক স্ট্রিট দিয়ে কালীঘাটে যাই। শুভেন্দু অধিকারী না দিলীপ ঘোষ? কুণাল ঘোষ ভাবছে মানে কি? ভাবছে মানে কি? ভাবছে মানে এটা প্রশ্নটা গেছে একটু গেছে মানে গুগলি। দিল্লিতে ভালো পরিচিত, আর শুভেন্দুর সঙ্গে একটু ঝগড়া হয়। হাওড়ার প্রসূন বন্দ্যোপাধ্যায় না বাবুন বন্দ্যোপাধ্যায়? প্রসূনদা এটাও গুগলি ক্যান্ডিডেট, বিরাট গুগলি ক্যান্ডিডেট। বাবুদার সঙ্গে অনেক দিনে পরিচয়, প্রসূনদার সঙ্গে বহু পুরনো পরিচয়, বাট প্রসূনদা ক্যান্ডিডেট যখন প্রসূনদা। পার্থ চট্টোপাধ্যায় না জ্যোতিপ্রিয় মল্লিক? এটার কোনো উত্তর হয় না। এটা আইদার অর নয়। আইদার আর কিছু নয়। তার কারণ হচ্ছে
বালুদার সঙ্গে আমার অতি পুরনো পরিচয়, কিন্তু পার্থদার সঙ্গে আমার বেশ একটা পুরনো প্রণয়, ভালো ভালো প্রণয় একটা সম্পর্ক ছিল। ফলে আমি মানে আর বালুদা আমাকে খুবই পছন্দ করতো বা ইত্যাদি, কিন্তু বালুদা আমাকে কখনো খারাপ কথা বলেনি। পার্থদা নানা রকম হুমকি দিয়েছে, নানা রকম খারাপ কথা বলেছে পরে, কিন্তু বালুদা আমাকে কখনো খারাপ কথা বলেনি। রাজীব কুমার না অর্ণব ঘোষ? সব অদ্ভুত অদ্ভুত প্রত্যেকটা কিন্তু মিডল স্টাম্পে যাচ্ছে, একদম মিড স্টাম্পে যাচ্ছে। রাজীব কুমার বড় প্লেয়ার। পছন্দ কাকে? দুজনকেই পছন্দ করি না, তবে রাজীব কুমার দক্ষ অফিসার। আমার 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 যা আমার যা ধারণা, রাজীব কুমার সম্ভবত ভারতবর্ষের প্রথম 5 জন কর্মঠ আইপিএস অফিসারের একজন। রাজীব কুমারের বিরুদ্ধে আমার যে ক্ষোভ বা ইত্যাদি, তার তার পক্ষপাতিত্ব নিয়ে বা তদন্তে প্রভাব খাটানো নিয়ে তার দক্ষতা কিন্তু প্রশ্নাতীত। আইপ্যাক না ধ্রুপদী সংগঠন? ধ্রুপদী সংগঠন। অনিল বিশ্বাস না হাসিম আব্দুল হালিম? আমি দুজনকেই অসম্ভব শ্রদ্ধা করি। অনিলদা আমাকে খুব স্নেহ করতেন, আমি অসম্ভব ভালোবাসি, কিন্তু হাসিম আব্দুল হালিম আমার পিতৃসম। এটা দেবের মতো হয়েছে। ব্যারেটো না দিমিত্রি পেত্রাতোস? এখনো ব্যারেটো। উপন্যাস লেখা না রিপোর্ট লেখা? দুটো দুরকম, উপন্যাসের তৃপ্তিটা বেশি পাচ্ছি এখন। রাজ্যসভা না বিধানসভা? যারাই প্রার্থী হোক আমি প্রচারে যাব। কুণাল, অনেক ধন্যবাদ, তুমি আমাদের এখানে এসেছো। তোমার হিতৈষী হিসেবে আমার মনে হয় তোমার একটা কামব্যাক হোক আবার একটা। আমি মনে করি যেখানে ছিলাম সেখানেই আছি, তৃণমূল পরিবারে ছিলাম, আছি এবং থাকবো। সকলকে ধন্যবাদ।